তাহলে আমাদের আজকের আলোচনা হবে 62 ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা হতে আমরা দেখি সামনে কত দূর পর্যন্ত আলোচনা করতে পারি, সেটা সময়ের উপর নির্ভর করবে। এজন্য আমরা আজকে 62 ধারা আলোচনা করি। 62 ধারাটা হচ্ছে এই যে বিনা পরোয়ানায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ আমরা কত ধারা 54 ধারা 55 ধারা থেকে এই যে 59 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে অবগত করবে। যদি কোনো আসামিকে এই বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত কোনো আসামিকে যদি জামিন দেওয়া হয় বা মুচলেকায় ছেড়ে দেওয়া হয়, সেই বিষয়টাও তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তাহলে আমরা 62 ধারায় কী পেলাম, যে যাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে জানাবেন, তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাবেন। আর যদি এই আসামিকে জামিনে দেওয়া হয় বা মুচলেকা ছেড়ে দেওয়া হয় বা জামানত নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই সম্পর্কেও তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। তাহলে আমাদের এমসিকিউ যদি এখানে আসে 62 ধারায়, যে আপনার প্রশ্ন বা এমসিকিউ হইতে পারে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে অবগত করবে, এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে না জেলা ম্যাজিস্ট্রেটকে না দায়রা জজকে, নিচে দিলে কোনোটি নয়, তাহলে তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাইতে হবে। এরপরে আবার এমসিকিউ দিতে পারে যে তাদেরকে যদি মুচলেকা ছেড়ে দেওয়া হয় সেই সম্পর্কে কাকে জানাইতে হবে। সেম এরকম আপনাকে মুচলেকা দেওয়া যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কটি দিল জেলা ম্যাজিস্ট্রেট, কটি দিল এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট, কটি দিল দায়রা জজ, আর গতি দিল কোনোটি নয়। তার মানে তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে সেই সম্পর্ক অবগত করতে হবে। আবার যদি আরেকটা এমসিকিউ আসে যে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটকে জানাবে কোন ধারা মতে, এখানে দিল 60 ধারা, 61 ধারা, 62 ধারা, 63 ধারা। তাহলে উত্তর হবে কত ধারা, 62 ধারা। তাহলে মোটামুটি আমাদের এখান থেকে আমি 3টা এমসিকিউ বললাম, আরও বলা যেতে পারে। তা আমরা 3টা এমসিকিউ এখানে মোটামুটি আপনাদেরকে কিভাবে হতে পারে সেই বিষয়টা আলোচনা করলাম। এরপরে আমরা 63 ধারা। এই 63 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা। এই ধারাটা বিগত সালে কয়েকবার প্রশ্ন আসছে, যে আপনাকে আসে যে জামিন কাকে বলে, পুলিশ অফিসার কি কোন কোন ক্ষেত্রে আসামিকে জামিন দিতে পারে, বা আমলের অযোগ্য মামলার ক্ষেত্রে কি জামিন দিতে পারে, বা আমলযোগ্য মামলার ক্ষেত্রে কি জামিন দিতে পারে। মূল এরকমের জামিন নিয়ে যত প্রশ্ন আসে তার মূল ধারাটা হচ্ছে 63, আর 63-র আনুষঙ্গিক বাকি যে ধারাগুলো আছে সেগুলো 100 আপনার 69, 170, 497, 496, 498, আবার এই যে আমরা 57 ক্লোজ 2, 59 ক্লোজ 3, এইগুলো হচ্ছে টোটাল। এই কটা দ্বারায় পুলিশ অফিসার জামিন দিতে পারেন। যদি আসে যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে জামিন দিতে পারেন, তাহলে প্রথমে লিখবেন যে 63 ধারা, তারপরে হচ্ছে 57 ক্লোজ 2, 59 ক্লোজ 2, 169, 170, 470, 96, 97, 98। তা 96টা না, 96তে হচ্ছে জামিনের সংজ্ঞার কথা বলা হচ্ছে 400, আর 97, 98 মূলত জামিন দিতে পারে। এই বিষয়গুলো আমরা ওখানে গেলে পড়লে জানতে পারবো। তার আগেও আমি আপনাদেরকে এই জামিন থেকে এবারও কিন্তু প্রশ্ন আসছে, একটা প্রশ্ন, দত্তব্য বা অদত্তব্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার কোন কোনভাবে জামিন দিতে পারে বা জামিন দিতে পারে না, সে বিষয়ের একটা কি যেন প্রশ্ন আসছিল, দেখলাম আপনাদেরই আসছে। কিন্তু এটা এই যে 496, 97 ধারার প্রশ্ন ছিল, 98 এই ধারাগুলো। তাহলে আমরা এখন মূলত 63 ধারা মূল থিমটা হচ্ছে খালাস। তাহলে 63 ধারা মূল বইয়ের প্রথম ভাষ্যটা হচ্ছে খালাস। খালাস অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে জামিন বা খালাস দেওয়া হয় কোনো আসামিকে, বাংলা হচ্ছে খালাস বলার কথা বলা হচ্ছে এখানে। তাহলে 63 ধারা বলছে যে কোনো আসামিকে জামিন, মুচলেকা বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ থাকলে তাকে জামিন দেওয়া যাবে, আর যদি বিশেষ আদেশ না থাকে তাহলে তাকে জামিন দেওয়া যাবে না। তাহলে এখানে কিন্তু দুইটা কথা বলা আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু এখানে আপনাকে 63 ধারায় বলা আছে। প্রথম কথাটা হচ্ছে যে
জামিন অর্থাৎ মুসলেকা বা জামানত বা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ থাকলে আপনি তাকে ছেড়ে দিতে পারবেন, আর এরূপ আদেশ না থাকলে তাকে ছাড়তে পারবেন না। অর্থাৎ কেউ যদি মুসলেকা না দিতে চায় তাহলে তাকে ছাড়া যাবে না, কেউ যদি জামানত না নিতে চায় তাহলে তাকে ছাড়া যাবে না, আর আদালতে ম্যাজিস্ট্রেটে যদি কোনো আদেশ না থাকে তার ছাড়ার জন্য সেক্ষেত্রে আপনি ছাড়তে পারবেন না। তাহলে আমরা কিন্তু 63 দ্বারা দুইটা কথা পেলাম। একটা হচ্ছে যে যদি জামানতের ব্যবস্থা থাকে তাহলে জামানত দিয়ে দিতে পারবেন, মুসলেকার ব্যবস্থা থাকলে মুসলেকা দিতে পারবেন, অথবা ম্যাজিস্ট্রেটের আদেশ থাকলে আপনি তাকে ছেড়ে দিতে পারবেন। আর একটা কথা বলছে যে যদি এইগুলো না থাকে তাহলে আপনি তাকে ছেড়ে দিতে পারবেন না। এই ছিল হচ্ছে 63 দ্বারার সংক্ষিপ্ত আলোচনা। তাহলে 63 দ্বারা থেকে যদি এমসিকিউ আসে যে মুসলেকা জামানত ও ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত কোনো আসামিকে কি ছেড়ে দিতে পারে কোন দ্বারা, তাহলে এখানে দিলে 61, 62, 63, 64, তার মানে আমাদের হবে কত দ্বারা? 63 দ্বারা। আবার জামানত মুসলেকা ও ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত কি কোনো আসামিকে ছেড়ে দেওয়া যায়? এখানে বলছে যে না, ছেড়ে দেওয়া যাবে না। কত দ্বারা? এখানে বলছে 61, 62, 63, 64, তার মানে 63 দ্বারা ছেড়ে দেওয়া যাবে না। দুইটা শর্ত বলা আছে। তারপরে যদি আসে যে কোন শর্তে আসামিকে খালাস দেওয়া যায়, এখানে বলো জামিনে, কতে কতি দিল আপনার জামানত নিয়ে, আর ঘতি দিল ম্যাজিস্ট্রেটের আদেশে, আর ঘতি দিল উপরের সব কয়টি। তার মানে উপরের সব কয়টি থাকলে তাকে খালাস বা জামিন দেওয়া যাবে। এটা ছিল মোটামুটি 63 দ্বারা নিয়ে আলোচনা, এবং এই ধরনের আপনার এমসিকিউ আসবে, বা আমিও এই ধরনের এমসিকিউ আপনাদেরকে করব। হ্যালো, তা এই ছিল আমাদের 63 দ্বারা নিয়ে আলোচনা। 63 দ্বারা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি এখন চলে যাব 64 ধারা। 64, 65 পাশাপাশি একটা ধারা, কিন্তু অনেকে এই ধারাটা হয়তো বুঝতে পারে, অনেকে পারে না। 64 দ্বারা যেটা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যাচ্ছে তার উপস্থিতিতে কোনো আমলযোগ্য অপরাধ করলো, তখন ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার করতে পারেন বা অন্য কাউকে দিয়েও গ্রেপ্তার করাইতে পারেন। তাহলে 64 দ্বারার থিমটা কি? যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধটা সংগঠিত হতে হবে। যেমন আমি পুলিশ অফিসার, আমার সম্মুখে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে আমি 54 যে ক্লোজ 1-এর প্রথমত আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবো, অর্থাৎ উপস্থিত থাকা অবস্থায় যদি কেউ অপরাধ করে। এখানেও সেম 64 দ্বারা যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে অপরাধটা সংগঠিত হয়েছে সেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে নিজে গ্রেপ্তার করতে পারেন, অথবা তিনি অপর কাউকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিতে পারেন। এটা ছিল হচ্ছে 64 দ্বারা মূলত আলোচনা। তাহলে আপনাকে যদি এমসিকিউ আসে 64 দ্বারায় যে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে কোন ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, তাহলে এখানে আপনার আসলো 64, 65, 66, 67, তাহলে 64 দ্বারা। আবার ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে অপরাধ করলে ম্যাজিস্ট্রেট কি অন্য কাকে, মানে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে যদি কেউ অপরাধ করে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় কি? নিজে গ্রেপ্তার করতে পারে বা অপর কাউকে দিয়ে গ্রেপ্তার করতে পারে, ক খ, আর গতি দিল ক খ, আর গতি দিল কোনোটাই নয়, তাহলে ক খ নিজেও পারে এবং অপর কাউকে দিয়েও গ্রেপ্তার করাইতে পারে। এটা হচ্ছে 64 দ্বারা। এখন আপনার যদি আবার আসে যে 64 দ্বারা কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করতে পারেন, এখন আসলে উপস্থিত থেকে বা অনুপস্থিত থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে, আর লাস্টে দিল কোনোটি নেই, তাহলে উপস্থিত থেকে যদি অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে তিনি কি করবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এটা ছিল 64 দ্বারার আলোচনা। আর 65 দ্বারা যেটা বলানো হয়েছে, অর্থাৎ 65 দ্বারা যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি ম্যাজিস্ট্রেটের এখতিয়ারধীন, অর্থাৎ তিনি উপস্থিত না কিন্তু তার এখতিয়ারধীন কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে এবং সেই সংবাদ যদি তিনি জানতে পারেন, তাহলে তিনি সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিতে পারেন, অথবা তার সম্মুখে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। অর্থাৎ এখানে কি বলছে? বা তাকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানাও ইস্যু করতে পারেন। তাহলে এখানে আপনাদের 65 দ্বারা কি বলছে?
যে তার এখতিয়ারধীন এলাকায়, কিন্তু তার সম্মুখে না। 64তে হচ্ছে তার সম্মুখে, আর 65তে হচ্ছে তার এখতিয়ারধীন এলাকায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে তিনি কি করবেন? ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কাউকে নির্দেশ দিতে পারেন, অথবা তিনি তাকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা ইস্যু করতে পারেন। এটা ছিল হচ্ছে 65 ধারার আলোচনা। বইটি দেখবেন যে সেম কাছাকাছি, কিন্তু আপনি মনে করতেছেন একই কথা, তাহলে দুইবার লেখলো কেন? এই জন্য আমি এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে 64 ধারা হচ্ছে তার উপস্থিতিতে অপরাধ, আর 65 ধারা হচ্ছে তার এখতিয়ারধীন এলাকায় অপরাধ করলে। তাহলে তিনি কি করতে পারবেন? তার এখতিয়ারধীন এলাকায় অপরাধ করলে তিনি কাউকে দিয়ে গ্রেপ্তার করাইতে পারেন, অথবা ওই যে ব্যক্তি অপরাধ করছে তার বিরুদ্ধে তিনি কি করতে পারবেন? গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবেন। এখন যদি আপনার এমসিকিউ আসে যে ম্যাজিস্ট্রেট তার এখতিয়ারধীন এলাকায় যদি কেউ অপরাধ করে তাকে কিভাবে গ্রেপ্তার করবে, তাহলে অন্য কোনো ব্যক্তিকে দিয়েও গ্রেপ্তার করতে হচ্ছে, কাউকে দিয়ে গ্রেপ্তার করাইতে পারেন। ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। গতি দিল ক খ, গতি দিল কোনোটি নয়, তাহলে ক খ হবে। এখন আবার আরেকটা এমসিকিউ হইতে পারে যে তার এখতিয়ারধীন এলাকায় ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে দিয়ে যে গ্রেপ্তার করতে পারেন কোন ধারা মতে? এখানে দিল 64 ধারা, 65 ধারা, 66 ধারা, 67 ধারা। তার মানে এখানে হবে আমাদের 65 ধারা। তারপরে আপনাকে এখানে এমসিকিউ আরেকটা হইতে পারে যে এখতিয়ারধীন এলাকায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে কোন ধারায়? তাহলে এখানে আপনি ওই যে 64, 65, 66, 67 অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে 65 ধারা। আমি আরও এমসিকিউ এখানে দেওয়া যেতে পারে, আমাদের দরকার নাই। আমরা এখন খুবই হ্যাঁ, ক্লাসটা অবশ্যই রেকর্ড করা হচ্ছে, আপনাদের রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ। রেকর্ড করা হচ্ছে, দিব। গতকালকেটা আছে, হয়তো আমি আজকে রাত্রে বা কালকে সকালে দিয়ে দেবো। এটা একটু করে আমি আপনাদের এই রেকর্ডটা দিয়ে দিব। এখন আমরা 66 ধারা, মোস্ট একটা ইম্পর্টেন্ট ধারা। এবারে কিন্তু এই ধারা থেকে প্রশ্ন আসছে আপনাদের যে আইন হেফাজত হতে আসামি পালায়ন করলে গ্রেপ্তারের পদ্ধতি, এই সেই গুরুত্বপূর্ণ ধারাটা। অর্থাৎ আপনি একজন স্কোয়াড কমান্ডার হিসেবে যাচ্ছেন, আপনার পথের মধ্যে আপনার কাছ থেকে কোনো আসামি চলে গেল, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সৃজনশীল প্রশ্ন যে ক নামক পুলিশ অফিসার ক নামক আসামিকে যশোর জেলা হইতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সে রাজবাড়ী জেলার পথে আসার তার কাছ থেকে কিছু ব্যক্তি সে আসামিকে ছিনিয়ে নিয়ে গেল, বা তার অবহেলার জন্য আসামি চলে গেল, সেক্ষেত্রে তার গ্রেপ্তার পদ্ধতি সমূহ আলোচনা করো। এই যে আপনার 66 ধারা। এরপরে আবার দিল যে পুলিশ হেফাজতে কোনো আসামি থাকা অবস্থায় যদি সেই আসামি পুলিশের অবহেলার দরুন যদি চলে যায়, তার গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করো। সেম এই 67, 66, 67 ধারা। তার মানে কি? যে আইন হেফাজত হতে, অর্থাৎ যে আসামিকে আপনি গ্রেপ্তার করছেন সেই আসামি যে কোনোভাবে আপনার কাছ থেকে চলে গেছে, হয়তো থানার থেকে চলে গেছে, নাহলে আপনার স্কোয়াডের থেকে চলে গেছে, নাহলে সে অসুস্থ ছিল হাসপাতাল থেকে চলে গেছে, যেখান থেকে যাক সেটা কিন্তু আইন হেফাজতে ছিল। এই হেফাজতে থেকে যদি কোনো আসামি চলে যায়, তাহলে সেই আসামিকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন সেই পদ্ধতি সমূহ হচ্ছে আমাদের 66 ধারা এবং 67 ধারা আলোচনা করা হয়েছে। এই জায়গাটা কিন্তু সবাই একটু মাথায় নেন। এই জায়গার থেকে কিন্তু কয়েকবারই প্রশ্ন আসছে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না যে কি দিব। এখানে মূল থিমটা হচ্ছে আইন হেফাজত হইতে বা পুলিশ হেফাজত হইতে বা স্কোয়াড কমান্ডারের হেফাজত হইতে যে কোনো স্থান থেকে যদি কোনো আসামি পলায়ন করে, তাহলে সেই আসামিকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন সেই পদ্ধতিটাই আলোচনা করা হয়েছে আমাদের এই 66 ধারা। তা 66 ধারা যেটা বলছে যে আইন হেফাজত হতে যদি কোনো আসামি পলায়ন করে, কথাটা বুঝেন যে আইন হেফাজত হতে যদি কোনো আসামি পলায়ন করে, তাহলে এই আসামিকে গ্রেপ্তার করার জন্য আপনি বাংলাদেশের যে কোনো স্থানে যাইতে পারবেন।
মানে আপনার কাছে এরকম না যে আমার রমনা থানা এলাকার আসামি হারাই গেল, আমি মতিঝিল থানা এলাকায় যাইতে পারবো না, বা আমার নড়াইল জেলার থেকে আসামি হারাই গেছে, আমি যশোর জেলায় যাইতে পারবো না। কিন্তু 66 দ্বারা আপনাকে সেই স্বাধীনতা দিচ্ছে যে আপনার হেফাজত থেকে যদি কোনো আসামি হারায় যায়, সে হারায় যশোর জেলায় চলে গেছে, সমস্যা নাই, আপনি তাকে অনুসরণ করে আপনি যশোর জেলায় যেয়ে তাকে গ্রেপ্তার করেন। আমার 66 ধারাটা কি বুঝতে পারছেন? যে আপনি মনে করেন যে যাচ্ছেন, ওই যে আমি যেটা বললাম যে যশোর জেলা হইতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, আপনি রাজবাড়ী জেলার থেকে আপনার আসামি হারায় গেছে, এখন আপনি চিন্তা করতেছেন এই এলাকার পুলিশ তো আমি না, তাহলে আমি এই আসামিকে কিভাবে গ্রেপ্তার করব। কিন্তু না, আপনাকে এই 66 ধারা বলছে যে আপনার হেফাজত থেকে যখন আসামি পালায়ন করলো, আপনি তাকে অনুসরণ করেন, তার পিছু নেন, সে যে জেলায় যাক সেটা আপনার দেখার বিষয় না, তাকে গ্রেপ্তার করতে আপনি যশোর জেলা থেকে আপনি রাজবাড়ী জেলা পাশে আপনি এই যে কি মানিকগঞ্জ জেলাও চলে যাবেন, সমস্যা নাই, আপনি সেখানে যে তাকে গ্রেপ্তার করতে পারবেন, অর্থাৎ তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে যে গ্রেপ্তার করতে পারবেন। এটা ছিল 66 ধারার আলোচনা। এখন আপনি যে ওই অনুসরণ করলেন হলো 66 ধারা, এখন 67 ধারায় যেটা বলছে যে আপনি অনুসরণ করে দেখা গেছে রাজবাড়ী জেলায় গেছেন, রাজবাড়ী জেলায় যাওয়ার পরে দেখলেন যে সেখানে এক বাড়িতে এই আসামি আছে, তখন 67 ধারার বিধান অনুসারে আপনাকে পূর্বে ফিরে যাওয়ার জন্য বলছে 67 ধারা, যে আপনি এই আসামি যখন ওই বাড়িতে ভিতরে ঢুকছে, সেক্ষেত্রে আপনি এই আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে আপনাকে 47, 48, 49 ধারার যে বিধান আছে এই বিধান অনুসরণ করে তাকে আপনি গ্রেপ্তার করবেন। এখন 47 ধারা যে ওই বাড়ির মালিকের অনুমতি নেবেন, যেটা আমরা পূর্বে পড়া আসছি, বাড়ির মালিকের অনুমতি দিলে আপনি ভিতরে যে গ্রেপ্তারি কার্যকারী করবেন। এখন 47 ধারায় বাড়ির মালিক অনুমতি দিলেন না, তখন আপনার করণীয় কি? এই 48 ধারা মোতাবেক তার দরজা জানলা ভেঙে আপনি ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে যদি আপনার আসামি থাকে তাকে গ্রেপ্তার করবেন। এবং এখানে একটা কথা বলা আছে 48 ধারায়, যে ওখানে যদি কোনো পদ্মাশীল মহিলা থাকে তাহলে তাকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলবেন। এখন আপনাকে বাড়ির মালিক 47 ধারা মোতাবেক অনুমতি দিচ্ছে, অনুমতি দেওয়ার পরে আপনি ভিতরে ঢুকছেন, আসামি গ্রেপ্তার করছেন, যখন আপনি বাইর হতে আসলেন তখন দেখলেন যে পিছন থেকে আপনার দরজা কেউ আটকিয়ে দিয়েছে, তখন আপনি কি ওখানে ওই ঘরের ভিতর চুপচাপ করে বসে থাকবেন? না, তখন আপনাকে 49 ধারা বলছে যে যদি আপনি আটক করে যান সেক্ষেত্রে আপনাকে আবার দরজা জানলা ভেঙে আপনি বাইর হয়ে আসতে পারবেন। তাহলে আমাদের এই যে আইন হেফাজত হতে যদি কোনো আসামি পালায়ন করে, তাহলে আমাদের করণীয় কি? আপনার 66 ধারা মোতাবেক তাকে অনুসরণ করব, অনুসরণ করে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো স্থানে আমরা যেতে পারবো। এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা 67 ধারার বিধান অনুসারে 47, 48 ধারা যে কার্যক্রম করছে সেই কার্যক্রম অনুসরণ করে তাকে আমরা কি করব? গ্রেপ্তার করব। এটা ছিল হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্নের জবাব বা আমাদের 66, 67 দ্বারা আলোচনা। কিন্তু এখানে আমি একটু বাড়তি একটা আলোচনা করে যাই। এখন এই যে ব্যক্তি আপনি আপনার হেফাজত হতে পালায়ন করলো, তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে তো একটা মামলা আছে বা এই ব্যক্তির রায় হয়ে গেছে, সে সাজা ভোগ করতেছে, তারপরও যে সে পুলিশ হেফাজত হতে পালায়ন করলো, এজন্য কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না? হ্যাঁ, তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 224 ধারা মোতাবেক তার বিরুদ্ধে আবার পুনরায় মামলা হবে, কেন? সে পুলিশ হেফাজত হতে পালায়ন করলো। আর যদি তার কোনো আত্মীয় স্বজন যদি তাকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে সে আত্মস্বজনের বিরুদ্ধে মামলা হবে 225 ধারা দণ্ডবিধি আইনে। এখন আপনার অবহেলা, অর্থাৎ অ্যাজ আর পুলিশ অফিসার হিসেবে আপনি কোনো আসামিকে স্কট করে নিয়ে যাচ্ছেন, আপনি দেখা গেছে অবহেলার দরুন যদি আসামি চলে যায়, এই অবহেলার বা আপনি সেন্ট্রি ডিউটি করতেছেন, আপনার অবহেলার দরুন আপনার সেন্ট্রি অর্থাৎ হাজতখানা থেকে আসামি চলে গেল, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে দণ্ডবিধি আইনের 223 ধারা। আর এর সাথে আপনার বোনাস তো আছে পুলিশ আইনের 7, 29 এবং পিআরবির 434 ও 857 বিধি। তাহলে যদি আইন হেফাজতে আসামি পালায়ন করে তাহলে তার শাস্তি হবে 224 ধারায়। যদি আত্মীয় স্বজন যদি আইন হেফাজত থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তার শাস্তি হবে 225 ধারায়। আর পুলিশের অবহেলার দরুন যদি কোনো আসামি চলে যায়, পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবলের শাস্তি হবে 223 ধারা।
এবং তার পাশাপাশি সে বোনাস পাবে পুলিশ আইনের 7 ধারা এবং 29 ধারা, পিআরবি 434 ও 857 বিধি। তাহলে আমরা কি এই 66টি 67টি ধারার যে বিধান তার সাথে অনুসরণ করে 47, 48, 49 ধারার যে বিধানসমূহগুলো আছে যেটা আলোচনা করলাম, এই বিষয়গুলো কি আমরা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার।